আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। যুদ্ধ এখন কোন লেভেলে আছে? ইরান কি ধরনের আক্রমণ করছে? ইরানের বিরুদ্ধে ইসরায়েল, আমেরিকা, আরব বিশ্ব কি ধরনের পরিকল্পনা করছে? যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিটা কোথায় যেতে পারে, এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব কোন জায়গা পর্যন্ত গিয়ে পড়তে পারে। ইরানে যে আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা করেছে, সেই আক্রমণে ইসরায়েল এবং আমেরিকা ইরানের এমন কোনো জায়গা নাই যেখানে তারা তাদের এই আক্রমণে টার্গেট করে নাই, এবং তারা বলছে যে আমরা ইরানে সফল হয়েছে। শুরুতে এটাই কিন্তু বলেছিল প্রথম দিন, যে আমরা আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত সফলতা পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন। আজকে এসে সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে আমার মনে হচ্ছে এই যুদ্ধ হয়তোবা 1 মাস বা 1 মাসেরও বেশি সময় ধরে চালিয়ে যাওয়া লাগতে পারে। তার পররাষ্ট্রমন্ত্রী সে বলছে যে আমাদের এখানে যেই টার্গেটগুলো আমরা পূরণ করতে চাচ্ছি সেই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। কথাগুলো কেন বলা হচ্ছে আসুন সেটা দেখি। ইরানের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 6 জন সৈন্য নিহত হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। আজকে সন্ধ্যায় কিছুক্ষণ আগে সেন্টকম থেকে, মার্কিন সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যেই পরিচালনা কমিটি বা পরিচালনার যে অংশটি, তারা বলছে যে 2 জন সৈন্যের দেহ তারা খুঁজে পেয়েছে। আগে 4 জনের কথা বলেছিল, এরপরে বলছে আরো 2 জন সৈন্যের দেহ বা মৃতদেহ তারা ধ্বংসস্তূপের নিচে খুঁজে পেয়েছে। এখন হয়েছে 6 জন। তাহলে এই ধ্বংসস্তূপের নিচে সৈন্যদের বডি খুঁজে পাওয়া, আরো কত ধ্বংসস্তূপের নিচে কয়জন আছে এটা তো এখনো পর্যন্ত তারা বলছে না। সুতরাং এই যে মৃত্যুর সংখ্যা এটা বাড়তেই থাকবে। ওদিকে আজকে সকালবেলা কুয়েতে যে 3টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই 3টা যুদ্ধ বিমান কে কিভাবে কেন বিধ্বস্ত করলো, এটার প্রশ্নের উত্তর আমেরিকার খুঁজে বের করতে হবে এবং আমেরিকার জনগণের কাছে এটার সদুত্তর সৎজবাব দিতে হবে। এরপরে সবচেয়ে বড় হচ্ছে, সারা বিশ্বে এখন যে একটা বিশাল পরিমাণে অর্থনৈতিক সংকটে ফেলছে, সেটার ফলাফল কি হবে। যাই হোক, সেদিকে সবগুলোতে আসবো। তবে শুরুতে হচ্ছে এই যুদ্ধের সর্বশেষ অবস্থা। যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে ইরানের ইস্পাহানে গত 2 দিনে মার্কিন ইসরায়েল আক্রমণে কমপক্ষে 47 জন মানুষ নিহত হয়েছে, এটা বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে। ইরাকে থাকা ইরানের যে প্রক্সি সংগঠনগুলো আছে তারা বলছে যে কুয়েতে মার্কিন ঘাঁটিতে তারা আক্রমণ করেছে এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে তারা 27টি আক্রমণ করেছে। ওদিকে এই মুহূর্তে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হতে পারে, মার্কিন দূতাবাস হুমকির মুখে আছে। এই আশঙ্কায় দূতাবাসে থাকা সব কর্মকর্তা কর্মচারীকে দূতাবাসের অবস্থান থেকে বা দূতাবাসের মধ্য থেকে, দূতাবাসের আশেপাশে তাদের যে বাসস্থানগুলো আছে সেগুলো থেকে অন্যত্র দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এবং দূতাবাসে এই যে হুমকিটা আসছে, এই হুমকিটা যতক্ষণ পর্যন্ত নস্যাৎ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে দূতাবাসের কাছাকাছি যেতে বারণ করেছে জর্ডানের পাবলিক সার্ভিস কর্তৃপক্ষ। অর্থাৎ জর্ডানের মার্কিন দূতাবাসে হামলা হতে পারে। আপনারা জানেন এর আগে কুয়েতের মার্কিন দূতাবাসে সকালবেলা হামলা হয়েছিল এবং সেই হামলার পর দূতাবাসে আগুন ধরে যায়। কুয়েতে ইরান আজকে রাতেও আক্রমণ করেছে এবং কুয়েত বলছে যে তাদের আরো একজন সৈন্য, এর আগে কুয়েত একজন সৈন্যের নিহত হওয়ার কথা ঘোষণা করেছিল, এরপরে রাতে আরো একজন সৈন্য নিহত হওয়ার কথা ঘোষণা করেছে। তার মানে হচ্ছে কুয়েতেরও সেনাবাহিনীর সদস্যরা নিহত হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ করে দিয়েছে। সব ধরনের জাহাজ যেন এই হরমুজ প্রণালী ব্যবহার না করে, কোনো ধরনের জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। ইরানের বিপ্লবী গার্ড বলছে যদি কোনো জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করতে চায় তাদেরকে টার্গেট করা হবে। এবং এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে কমপক্ষে 4
4টি পণ্যবাহী জাহাজে আক্রমণ করা হয়েছে। এর মধ্যে 2টো জাহাজ অলরেডি ডুবেই গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে বিস্তারিত একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আমরা এই অঞ্চলের কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে চাইনি। আমরা এই অঞ্চলের সবগুলো দেশকে বলেছি যে তোমরা আমেরিকাকে ঠেকাও, তোমাদের কোনো ভূখণ্ড আমেরিকাকে ব্যবহার করতে দিও না আমাদের বিরুদ্ধে। আমাদের লড়াই আমেরিকার সাথে, আমাদের লড়াই ইসরায়েলের সাথে, সেটা আমরা সব সময় বলে আসছি। তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, কিন্তু তোমরা তোমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের দেশে আক্রমণ করার সুযোগ দিয়েছো এবং একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে তারপরে সেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে যেই লেভেলেরই হোক না কেন, তাকে হত্যা করার কোনো অধিকার অন্য দেশকে কেউ দেয় নাই। সেক্ষেত্রে তোমরা যেহেতু এটার সাথে নিজেদেরকে জড়িয়েছো, তোমরা নিজেরাই এটার জন্য দায়ী। এবং এখন যদি তোমরা বলো যে ওই সমস্ত ঘাঁটিতে কোনো সৈন্য নাই, এখন আর ওই সমস্ত ঘাঁটিতে কোনো সৈন্য থাকে না, তার মানে ওই সৈন্যদেরকে আমরা খুঁজে খুঁজে টার্গেট করে তাদেরকে হত্যা করব। এটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এই অঞ্চলের সবগুলো দেশকে, এটার মধ্যে অবশ্যই তুরস্ক আছে, সবগুলো দেশকে আমরা সতর্ক করে দিচ্ছি যে তোমরা তোমাদের ঘাঁটিগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দিও না। যদি কোনো দেশ, নতুন কোনো দেশও তার ঘাঁটি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার নতুন করে আক্রমণ চালাবো। সৌদি আরব আজকে সকালবেলা বলেছিল যে তার আরামকোর যে একটা তেল ক্ষেত্র, সেখানে ইরানের ড্রোন, 4টা ড্রোন আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আক্রমণ হয় নাই, আক্রমণ করতে পারে নাই। আক্রমণ করার আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে এবং সেই ভূপাতিত করার সময় ড্রোনের ধ্বংসাবশেষ ওই তেল ক্ষেত্রে পতিত হওয়ার কারণে সেখানে আগুন ধরেছে। কিন্তু স্যাটেলাইট চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই তেল ক্ষেত্রে এত বিশাল এরিয়া ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে শুধুমাত্র এই ড্রোনের ধ্বংসাবশেষের কারণে নয়, বরং ড্রোন সরাসরি আক্রমণ করেছে, এটা সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউরোপে হু হু করে বাড়ছে তেল এবং গ্যাসের দাম। ব্রিটেনে আজকে গ্যাসের দাম বেড়েছে 45%। ইউরোপ জুড়ে আজকে তেলের এবং গ্যাসের দাম বেড়েছে প্রায় 20 থেকে 40% পর্যন্ত, আরো হয়তোবা বাড়বে। কুয়েতের এক নৌসেনার মৃত্যুর কথা স্বীকার করেছে কুয়েতের সেনাবাহিনী। ইরানের একটা রণতরী ছিল, রণতরী বলতে ড্রোনবাহী রণতরী, যেটা আসলে একটা পণ্যবাহী জাহাজকে তারা রণতরীতে পরিণত করেছিল। সেই জাহাজটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে যে এই আক্রমণের শুরুর দিনই ইরানের ওই জাহাজটিকে তারা আক্রমণ করে এবং জাহাজটিকে অকেজো করে দেয়। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এটা বলছে যে ওমান সাগরে থাকা ইরানের 9টা যুদ্ধ জাহাজকে তারা ধ্বংস করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী, বিখ্যাত সেই আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরীর দিকে যখন ইরানের 4টা ড্রোন জাস্ট হচ্ছে উড়ে যাচ্ছিল, তখন সেই ড্রোনগুলোকে একত্রে তারা হচ্ছে একদিকে ড্রোনগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে, আরেকদিকে হচ্ছে তাদের রণতরীকে তারা দূরে সরিয়ে নিয়েছে যেন ইরানের টার্গেটের মধ্যে না থাকে, এরকম একটা নিরাপদ দূরত্বে তারা সরিয়ে নিয়েছে। যাই হোক, গেল এই খবর। এরপরে হচ্ছে এই যে 3টি F-15 যুদ্ধ বিমান, মার্কিন F-15 যুদ্ধ বিমান কুয়েতে বিধ্বস্ত হয়েছে। সেই বিধ্বস্তটা কিভাবে হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত আসলে ধোঁয়াশা আছে যে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিধ্বস্ত করেছে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বিমান ওড়ানোর সময় কুয়েত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারপরে হচ্ছে এদের উপরে আক্রমণ করেছে। এটা নিয়ে একটু পরে আসছি বিস্তারিত আলোচনায়। এখন এই মুহূর্তে তেহরানে ইসরায়েল আক্রমণ করছে। এই মুহূর্তে তেহরানে ইসরায়েল ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশের পক্ষ থেকেই
তারা বলছে যে তেহরানে বা ইরানের দিকে আমরা এখনো পর্যন্ত আমাদের মরণ কামড় দেই নাই। এই যে আমরা মরণ কামড় দেই নাই, এটা আসবে, এটা কখন বলা হয় জানেন? শুরুতে আপনি যখন সফলতা পাচ্ছেন তখন বলছেন কি যে এটাই হচ্ছে আমার মোক্ষম সময়। যখন আপনি একটা সময় পরে সফলতা দেখছেন না, তখন আপনি বলছেন কি যে না, এটা তো আমার হচ্ছে মরণ কামড় না, আমার মরণ কামড় আসছে। এখন এই যে মরণ কামড় আসছে, সেই মরণ কামড়ে কি করবে? আমেরিকার কথা হচ্ছে ইরান এখন বিশৃঙ্খল অবস্থায় আছে, ইরানের নেতৃবৃন্দ এখন কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না এবং তারা দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পারছে সেদিকে আক্রমণ করছে। এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মোটামুটি এরকম ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে যে ইরানের ক্ষমতায় এখন যারা আছে তারা আসলে বিশ্বের রাজনীতি বোঝে না, তারা টেকনোলজি বোঝে না, তারা হচ্ছে যুদ্ধের নীতি বোঝে না, যুদ্ধের কৌশল বোঝে না, তারা হচ্ছে ধর্মীয় কিছু নেতা, তারা ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করে, ধর্মের উপরে ভিত্তি করে তারা হচ্ছে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে তারপরে ওইগুলা ঘেটে ঘুটে তারা হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করে। সুতরাং এইটা আমাদের কাছে টিকবে না, এটা হচ্ছে তার কথা। মানে আমেরিকা এমন একটা পরিস্থিতি দেখাতে চাচ্ছে তার জনগণকে যে দেখো আমরা আসলে সফল। ইরান যেগুলো করতেছে এগুলো আসলে তাদের কোনো পরিকল্পনা নাই, তাদের পরিকল্পনা ছাড়াই এগুলো করতেছে, যে কারণে এই ইরান এখন যা করতেছে এগুলোর কারণে তোমাদের ভীত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমরা যদি ঘটনাটাকে উল্টো করে দেখি, আসুন এবার ঘটনাগুলোকে উল্টো করে দেখি কি হয়েছে, কি পরিকল্পনা করেছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অভিযান শুরু করার সময় বা তাদের এই আক্রমণ শুরু করার সময় তাদের মূল ধারণাটা ছিল কি? ধারণাটা ছিল যে ইরান খুব দ্রুত ভেঙে পড়বে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই সহ 48 জন শীর্ষ জেনারেলকে নিষ্ক্রিয় করার পর ইরানের সরকার দুর্বল হয়ে পড়বে, আত্মসমর্পণমূলক একটা অবস্থায় কূটনৈতিক আলোচনায় তারা ফিরে যাবে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। ইরানের যে রেজিম বা ইরানের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম সেটার মাথাটাকে তখন যারা শিরচ্ছেদ করবে, এই শিরচ্ছেদ করার মাধ্যমে এমন একটা নতুন পর্যায়ে যাবে যেখানে আমেরিকা ইসরায়েল তাদের মতো করে হচ্ছে তাদের উপরে নীতি চালিয়ে দেবে এবং সেটা তারা মানতে বাধ্য হবে। এটাই ছিল তাদের প্রথম হিসাব। সংক্ষেপে যদি এভাবে বলি যে মাদুরোকে তারা যেভাবে সরিয়ে দিয়েছিল যে মাদুরো সরে যাবে, এর কিছুদিন পরেই হচ্ছে এর মোটামুটি হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা আমাদের কথা মতো চলবে, ঝামেলা শেষ। কিন্তু ওই যেটা বললাম যে ঘরের হিসাব বাজারে মিলে নাই। এখন এই পরিকল্পনাটা এই ক্ষেত্রে সফল হয় নাই। কি কারণে? কারণ হচ্ছে ইরান নিয়ে তাদের হিসাব নিকাশে গড়মিল ছিল। ইরানের যে রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপট, সেই রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করলে কি হয়, তারা কি বলে সেটাকে? তারা বলে সে তার জীবনের সর্বোচ্চ যে প্রত্যাশা, সর্বোচ্চ যে ইচ্ছা, সারা জীবনের যে ইচ্ছা, সেই শাহাদত বরণ করেছে এবং এই শাহাদতের ধারণা কি করে? তাদেরকে উজ্জীবিত করে এবং সেখানে যে রাষ্ট্র পরিচালনার সিলসিলা, সেই সিলসিলায় ধর্মীয় নেতা চলে গেলেও এই সিলসিলার কোনো ঘাটতি পড়ে না এবং হয় নাই। এটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে, সিস্টেমে এবং সামাজিকভাবে সংহতিকে আরো দৃঢ় করেছে। আমেরিকা যে একটা পরিকল্পনা করেছিল অভ্যন্তরীণ বিদ্রোহ, সেই অভ্যন্তরীণ বিদ্রোহের দৃশ্যপট উল্টো দিকে মোড় নিয়েছে। বিদ্রোহের পরিবর্তে তারা আরো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে আকাশে মিসাইল উড়ছে কিন্তু মাটিতে মানুষজন রাস্তায় নেমে সরকারের পক্ষে মিছিল করেছে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা, পত্রপত্রিকা, গণমাধ্যম সবকিছু মিলে তারা আহ্বান জানিয়েছিল ইরানের বিদ্রোহীদেরকে, যারা হচ্ছে কয়েক সপ্তাহ আগে একেবারে রাস্তায় নেমে তছনছ করেছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরকে বলছে যে এখনই তো মোক্ষম সময়, আমরা আসছি, তোমরা রাস্তায় নামো, সরকারের বিরুদ্ধে নামো। কিন্তু তারা নামে নেই। নামছে কারা? সরকারের পক্ষে যারা ছিল, যারা আছে তারা।
তো এই অবস্থায় কি হয়েছে, তাদের পূর্ব পরিকল্পিত যে একটা পরিস্থিতি তারা পরিকল্পনা করেছিল সেটা বাতিল হয়ে গেছে। এই যে কমান্ডাররা বা জেনারেলরা নিহত হয়েছে, তাদের স্থলে আগে থেকে নির্ধারিত ব্যক্তিদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে এখনো পর্যন্ত কোনো ছেদ পড়েছে এটা দেখা যায়নি। ইরান একদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মাধ্যমে তার কূটনীতি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে এই যে বিপ্লবী রক্ষী বাহিনী তাদের মাধ্যমে যুদ্ধ অব্যাহত রেখেছে। গতকালকে আমি বলেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনী অন্য ধরনের বক্তব্য দিচ্ছে। মনে করা হচ্ছিল যে এটা তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা তাদের পরিকল্পিত একটা সিস্টেম, যে পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক কথাবার্তা বলবে আর সামরিক বাহিনী যুদ্ধের কথা বলবে। অভিযানটি যখন 28 ফেব্রুয়ারি শনিবার সকালে শুরু হয়, তখন আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পনা করেছিল যে এটা একটা স্বল্প মেয়াদে হবে, জাস্ট হচ্ছে মাথাটা, যদি বাংলায় বলি কল্লাটা ছিঁড়ে নেবো, ঝামেলা শেষ, বডিটা পরে থাকবো, ওই বডিটাকে আমি অন্য একটা মাথা বসিয়ে দেবো এবং আমার মতো করে কাজ করবে, এবং সেখানে ব্যাপক পরিমাণে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়বে। বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজার এই 2 দিন বন্ধ, শনিবার রবিবার বন্ধ থাকায় কি হবে, প্রাথমিক এই 2 দিনের মধ্যে এমন একটা সামরিক ফলাফল আমেরিকা পাবে যে সোমবার আন্তর্জাতিক বাজার খোলার সময় ইরান সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, পিছু হটেছে, আমেরিকার কথায় এসেছে, আলোচনায় বসেছে। এরকম একটা চিত্র তৈরি করার পরিকল্পনা তাদের ছিল। এবং এই চিত্র তৈরি করলে কি হতো, জ্বালানির বাজার, পুঁজিবাজার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে শক্তিশালী একটা মূল্যায়ন নিয়ে ওপেন হতো। আর সেরকম হলে কি হতো, সারা বিশ্বে তাদের জন্য একটা হই হই রই রই রব পড়ে যেত, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই।